আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে ২-৩টা বিষয় নিয়ে আসলে আলোচনা করব। আপনারা তো দেখছেন ইতিমধ্যে আসলে যে ফেসবুকে সবাই আসলে স্ট্যাটাস দিয়েছে, যারা আপনার হচ্ছে হিন্দু ভাই বোন আছেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন আ জায়গায় আপনার যখন স্বৈরাচার সরকার আসলে ক্ষমতাচ্যুত হয়, দেশ থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে হচ্ছে তারা আন্দোলনে নামে। তো আন্দোলনে নামার জিনিসটা আপনার এটা অতিরিক্ত মাত্রায় পৌঁছে গেছে। সবচেয়ে বড় হচ্ছে কি, এই আন্দোলনটা ছিল আসলে একদম বিদ্বেষমূলক। বিদ্বেষমূলক কেন বললাম? এটা হচ্ছে আসলে তারা চায় নাই এরকম একটা আন্দোলনকে উস্কে দিয়েছে হচ্ছে বাংলাদেশের যে স্বৈরাচার সরকারের কিছু মানুষ। আমরা ফেসবুকের কল্যাণে দেখতে পারছি যে ৫ জন মানুষ আসলে এটার সাথে ছিল ইনভলভ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, পৃথিবীর সবচেয়ে বড় একটা আহ, রাষ্ট্র যদি বলি জনসংখ্যার দিক দিয়ে, আপনার চায়না আর হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে রিউমার্স মানে মিথ্যা ছড়ানোর জন্য বা গুজব ছড়ানোর জন্য এক নাম্বার হচ্ছে ভারত। তো এই ভারত আপনারা জানেন, তারপর আমি রেফারেন্সের জন্য কথাগুলো বলতেছি। তো এই ভারত করতেছে কি, আপনার এই বাংলাদেশের বিরুদ্ধে আপনার প্রিভিয়াস ছবি ফুটেজ আপনি নিয়ে তারা মানে ঢালাওভাবে টুইটারে আসলে আপনার টুইট করতেছে, মানে পোস্ট করতেছে যে আপনার বাংলাদেশে আসলে সংখ্যালঘুদের উপরে আপনার হামলা চলতেছে। তো আমি আমার এলাকার সম্পর্কে জানি, আপনি আপনার এলাকার সম্পর্কে জানেন। আহ, আসলে কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই, কিন্তু আবার ঘটেছে। কিভাবে ঘটছে? এখন মনে করেন আওয়ামী লীগের একজন নেতা আপনার এলাকার মধ্যে খুবই প্রভাবশালী বা খুবই অন্যায় অনিয়ম দুর্নীতি ক্ষমতা প্রদর্শন, মানে যা যা করা দরকার, মানে আওয়ামী লীগের চরিত্র আসলে যেরকম হয়, তারা ওই ধরনের কাজগুলা করছে। আমি তো যারা করছে এটা হিন্দু হইতে পারে, মুসলিম হইতে পারে। তো আপনারা দেখছেন যে আসলে গণপিটুনি আসলে কিভাবে দেওয়া হয়েছে। এ আপনার এতে করে মানুষ মারাও গেছে, আপনার গণপিটুনি দিয়ে মানুষ মেরে ফেলছে। আমি যদি একটু বিস্তারিত বলি, আপনারা জানেন যে পুলিশের গুলিতে আপনার অনেক মানুষ মারা গেছে, পরবর্তীতে আসলে আপনার থানাতে অ্যাটাক করে পুলিশও মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। তো যেটা বলতে চাইছিলাম যে হিন্দুদের ব্যাপারটা, তো আপনারা দেখবেন যে এই সরকার মানে ১৬ বছর ক্ষমতায় ছিল। আপনার ইন্ডিয়া মনে করে যে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনা থাকলে আপনার হিন্দুরা সেফ। আচ্ছা, আপনারা তো অবশ্যই কোনো না কোনো মায়ের সন্তান। আপনারা কি বলতে পারবেন যে এই একমাত্র আওয়ামী লীগের সময় হিন্দুরা সেফ আর অন্য কোনো সময় সেফ না? আপনারা অ্যাটলিস্ট এই বিষয়টা মানে এই যে পয়েন্টটা বললাম, এটা আপনারা আসলে কমেন্টস করে জানাবেন। আমি যদি বলি, সবসময় রাজনীতির স্বার্থে একমাত্র আওয়ামী লীগের সময় আপনার হিন্দুরা আসলে মাইর খাইছে। একমাত্র আওয়ামী লীগের সময় আপনার বিরোধী দল বিএনপি জামাত তাদের উপরে গাড় চাপানোর মানে দায় চাপানোর জন্য আপনার ভারতীয় মিডিয়ার কাছে বা ভারতের কাছে ভালো থাকার জন্য সর্বদা আপনার এই কাজটা কিন্তু কন্টিনিউ রাখছে। কেন রাখছে? কারণ ইন্ডিয়ার সিম্পিতি পাওয়ার জন্য। মাত্র ইন্ডিয়া কিন্তু মনে করে যে তাদের, যেমন আপনার এক জায়গায় আমাদের মুসলিমরা কি মনে করি, দেশের মধ্যে আসলে হিন্দু বা মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বা আরও অনেক কিন্তু ধর্ম আছে। আমরা আসলে বাঙালি, আমরা সবাই ভাই। কিন্তু ভারত কিন্তু এটা মনে করে না। ভারত মনে করে একমাত্র তাদের স্বজাতি মানে তাদের ধর্মীয় ধর্মের যারা, তারা আসলে তাদের ভাই। আর যারা মুসলমান তারা তাদেরকে কিন্তু অন্যায় অত্যাচার করে, আপনারা জানেন। তো এই যে আপনার ৬ তারিখে যখন মানে ৫ তারিখে যখন আসলে এই হামলা মানে শেখ হাসিনা আপনার চলে গেল, তো কিছু আপনার আওয়ামী লীগ তারা কি করছে, এই হিন্দুদের বাড়িতে অ্যাটাক করতে পারে। আর এখন তো ঢালাওভাবে আপনারা মিডিয়াতে দেখতেই পাচ্ছেন যে হিন্দুরাই আসলে হিন্দুদের বাড়িতে আপনার অ্যাটাক করতেছে। কেন? আপনার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য। মানে এই যে আপনার উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদেরকে
আর ইন্ডিয়া যেন আসলে একটা আপনার সাপোর্ট সিস্টেম হইতে পারে আওয়ামী লীগের, এই জন্য আসলে এই কাজগুলো করতেছে। তো বাংলাদেশে আমি বাঙালি হিসেবে তো আসলে এই জিনিসগুলো আসলে দেখে আমি অভ্যস্ত। তো আমি তো আসলে এই জিনিসগুলা জানি। তো ভারতের মধ্যে, ভারত যেহেতু আবার রিউমারের দিক দিয়ে গুজব আপনার প্রচার করে, যেহেতু ওনারা এক নাম্বার, তো ওনারা বিশ্ব মিডিয়ার কাছে বা বিশ্বের কাছে কিন্তু আসলে এটা প্রদর্শন করার চেষ্টা করছে। কিন্তু আসলে তারা যে আসলে একজন ভুয়া, ভারতীয় মিডিয়া বা ভারতীয় পাবলিকরা যে আসলে সবাই না, যারা এইসব রিউমার্সের সাথে কাজ করে, এসব ভুয়া, এগুলার আসলে জন্মের আসলে ঠিক নাই। একটা মানুষকে মানুষ মানে আপনি চিন্তা করে দেখেন না, ওদের নেচারটা কিন্তু আওয়ামী লীগদের মধ্যে আছে। তো যারাই আমলি করছে, এটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যারাই আসলে এরকম অনিয়মের সাথে জড়িত ছিল, তাদের উপরে হামলা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এখন যে আপনার হিন্দুরা নামছে, আমার আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা যদি এই যে 8টা দফা নিয়ে নামছেন মাঠের মধ্যে, যেহেতু আপনারা এত আমলিগের সময় বড় বড় পদে আপনাদের নেতাকর্মীরা অধিষ্ঠ ছিল, আপনারা কেন এই 8 দফা বা এই সুযোগটা কেন আওয়ামী লীগ থেকে নিলেন না? আপনারা যে আসলে মানে গাদ্দার হয়ে গেছেন, এই আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী মানুষ আপনাদেরকে দিয়ে যেন গাদ্দার বানাই দিচ্ছে, আপনারা কি বুঝতেছেন না? আপনাদের উপরে কেউ হামলা করবে না, মামলা করবে না, কখনো করে নাই। একমাত্র আওয়ামী লীগের সুবিধার কারণে এই জিনিসগুলো করছে। কিন্তু আপনাদেরকে ইউজ করছে। এখন আপনারা কোন ভরসায় সে আওয়ামী লীগের পক্ষ হয়ে বাংলাদেশকে একটা বিতর্কিত অবস্থানে পৌঁছে দিতে চেষ্টা করছিলেন? যাই হোক, আল্লাহ আহ, সব মানুষকে হেদায়েত করুক। আপনাদের যারা ভগবান আছে, তারা আপনাদেরকে হেদায়েত দেওয়ার জন্য বা এরকম বলুক। দেখেন, ইসকন থেকে শুরু করে যে আপনাদের হিন্দু পরিষদ মহাসচিব, তারা কিন্তু আসলে স্পষ্ট বক্তব্য দিছে। তো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আসলে সত্যটা উপস্থাপন করছে। আমি একটা আহ, গল্প বলতে চাই। গল্পটা আসলে গল্প না, সত্য একটা ঘটনা। আমি আপনার গত পরশু দিন, না গত দিন, আমি জানি না, গত দিন হইতে পারে, স্ক্রোলিং করতেছিলাম। তো স্ক্রোল করার সময় দেখলাম যে মানে আমার বাড়ি তো কুমিল্লাতে। তো কুমিল্লায় এক হিন্দু ভাই, ওর নাম হচ্ছে রঞ্জিত, এরকমই হবে। তো আমি আসলে ফেসটা দেখে চিনতে পারছি যে মানে ফেসবুকে ওর একটা কভার ফটো বা যে কোনো একটা পোস্ট করছিল যে কুমিল্লার আহ, রাজপথে মানে অধিকার আদায়ের জন্য মানে অনেক একটা স্ট্যাটাস দিছে বড়। তো আমি আমার ফেসবুকে আসলে এটা স্ক্রিনশট নিয়ে আমি দিলাম যে এই ছেলেটাকে চিনো কি না। আসলে আমার তো আসলে যাচাই করা দরকার যে আসলে ওদের বাড়িতে কোনো হামলা হয়েছে কি না, এটা আমার জানতে হবে। কারণ আমি একজন মুসলমান, আমি যদি মারা যাই, আমি যদি কোনো ভাইয়ের প্রতি বা কোনো মানুষের প্রতি অন্যায় অত্যাচার করি, আমি এটা জানি যে আমার আসলে এই দুনিয়াতে কেউ কিছু করুক আর না করুক, আমি কিন্তু আসলে আল্লাহর কাছে আসলে পার পাবো না। আল্লাহ কিন্তু আমাকে আসলে শাস্তি দিবে, এই মিথ্যা শাস্তি হোক, মানুষের প্রতি অন্যায় বলেন, অত্যাচার বলেন, আমি কিন্তু শাস্তিটা আসলে পাবো। তো এই যে এই জন্য আসলে আমার ছোট ভাইদের সাথে অনেকের সাথে কন্ট্যাক্ট করি, সবার সাথে খোঁজ খবর নেওয়ার পরে আমি জানতে পারলাম আসলে এই হিন্দু ভাইয়ের বাড়িতে কোনো মানে আমাদের এলাকায় আসলে কোনো এরকম ঘটনাই ঘটে নাই। কোনো পূজা মণ্ডপ বলেন বা মন্দিরে বলেন, কোনো কিছুই হয় নাই। সেই ভাই মানে ছোট ভাই হবে। তো ছোট ভাই আপনার আমাদের এলাকায় একটা বাজার আছে, ওই বাজারে আসলে আপনার আহ, ডাক্তারের মানে ফার্মেসিতে আসলে কাজ করে। তো তাকে আমার ছোট ভাইয়ারা জিজ্ঞাসা করলো যে আসলে কি কারণে গেছে এখানে। তো সে আসলে বলল যে তাকে নাকি আওয়ামী লীগ সরকার যদি আসে বা মানে কিছুদিন পরে তাকে যুবলীগের সভাপতি বানানো হবে ইউনিয়ন পর্যায়ে। তো এই লোভে পড়ে আমার ওই ভাইটি আসলে আপনার এখানে আপনার আন্দোলন করে। তো এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াতে, মিডিয়ার কল্যাণে বা ফেসবুকের মাধ্যমে যে অনেক হিন্দু ভাইকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কিসের আন্দোলনে আসছেন। ওরা হাসি দিয়ে বলছে যে আমি জানি না, সামনের ভাইকে জিজ্ঞাসা করেন। তো তাদেরকে জিজ্ঞাসা করার জন্য মানে করার পরে উনি কিন্তু যুক্তি দিয়ে বা মানে যথোপযুক্ত কোনো আসলে কিছু বলতে পারে নাই। আর তো আপনারা আসলে ঘটনাটা বুঝতে পারতেছেন, মানে কথা দীর্ঘায়িত করবো না। তো আমরা আরো দেখছি যে যারা কোঠা বা বৈষম্য আন্দোলনের সময় মানে ছাত্রলীগ কর্মী বলেন, যুবলীগ কর্মী বলেন বা আওয়ামী লীগের কর্মী বলেন, যারা আপনার রাইফেল উঁচিয়ে ছাত্রদের উপরে নির্মম
হত্যাকাণ্ড মানে হত্যাযোগ্য কাণ্ড বলেন, মারামারি বলেন, মানে সহিংসতা যেটাকে বলে, এরকম কাজের সাথে লিপ্ত ছিল, তাদের ছবি কিন্তু আসলে আপনার ভাইরাল হয়ে গেছে। তারাই আবার সেই হিন্দুদের সাথে একাত্মতা বোধ করে। একাত্মতা বোধ বলতে আমি এটা বুঝাই না যে তাদের সাথে একমত পোষণ করছে, মানে তাদেরকে ফুসলিয়ে আপনার এই আন্দোলনে নামানো হয়েছে এবং তারা সেই মাঠের মধ্যেই ছিল। তো তারাই আসলে এই কাজগুলা ঘটনাগুলো ঘটাইছে। তো আমি সব আমার হিন্দু বাঙালি ভাইদের বলবো, বা পাহাড়ি বলেন, উপজাতি বলেন, সবাই আমার ভাই। তো সবাইকে বলবো, আসলে আপনারা আন্দোলন করেন। আন্দোলন আপনাদের একটা মৌলিক অধিকার। আপনার আন্দোলন আপনি করতেই পারেন, আপনি বলতেই পারেন, তাতে কোনো সমস্যা নাই। আপনারা অবশ্যই করবেন, কারণ আপনার যদি কোনো জিনিস, এই দেশটা আপনার আমার সবার, এখানে ধর্ম যার যার, দেশটা কিন্তু আসলে সবার। তো আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু একটা সত্য জিনিস নিয়ে আন্দোলন করেন। আপনারা, যেহেতু এই সরকার আপনাদেরকে প্রেফার করছিল, আপনারা তখন নামেন নাই। আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি আপনাদেরকে আসলে ইনফ্লুয়েন্স করা হয়েছে, আপনাদেরকে এই আন্দোলনে আনতে হয়তো বা লোভ দেখাইছে বা বাধ্য করছে, মানে যেটাই হোক না কেন আপনাদেরকে আসলে এটা করা হয়েছে, আমরা বুঝতে পারছি। তো দয়া করে সত্যের পথে আসেন, কোনো রিউমার্স ছড়ায়েন না, মিথ্যা জিনিস করেন না। নোয়াখালীতে দেখলাম নিজের মন্দির পোড়ানোর জন্য কেরোসিন কিনছে। চিন্তা করে দেখেন, আমরা কি কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারবো? আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। আই থিঙ্ক যে আপনারাও আপনাদের গড, বা যাকে আপনারা উপাসনা করেন, তাদেরকে আপনারা ঠিক সেম মর্যাদাতেই রাখেন। তার গড় আপনারা কীভাবে ভেঙে ফেলেন, পরিয়ে দেন একটা দল স্বার্থের জন্য, বা একটা দলকে খুশি করানোর জন্য, বা একটা পদ পদবি পাওয়ার জন্য আপনারা আপনাদের রবের ঘর পুড়িয়ে দিবেন। যদি আমি এখন আসলে বিস্তারিত বলতে গেলে আমার কথাগুলো আসলে আপনাদের ধর্মের প্রতি আঘাত আনবে, আমি আসলে চাচ্ছি না। তো দয়া করে কেউ আসলে এই জিনিসটা করবেন না প্লিজ, কারণ ধর্মটা আপনার, বিবেক বুদ্ধি আপনার, মানুষ আপনার। একটা কথা বলতে চাই, আল্লাহ মনে হয় আমলিক যারা করে তাদেরকে সবগুলোকে আসলে মানুষ হিসেবেই বানাইছে, শুধু বিবেক বুদ্ধি দেয় নাই। এই কথাটা বলার পিছনে রিজনটা হচ্ছে, আপনারা জানেন যে আশরাফুল মাখলুকাত মানুষ, মানে 18,000 মাখলুকাতের মধ্যে আমরা যতটুকু জানি যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। কেন? তাদের বিবেক বুদ্ধি আছে। তো এই আমলিগের আসলে কোনো বিবেক বুদ্ধি নাই। যদি তারা বিবেক বুদ্ধি থাকতো, তাহলে তারা বাংলাদেশে এখন যে অরাজকতা, অস্থিতিশীল অবস্থা, আপনার হিন্দুদেরকে ইনফ্লুয়েন্স করে মাঠে নামানো, তারপর হচ্ছে মানে ইন্ডিয়া জড়িত এটার সাথে, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। তো যারা বাংলাদেশের ইন্টেলিজেন্স, তারা তো আমার থেকে বেশি জানে, কারণ তারা আসলে আমার থেকে বেশি এই জিনিসগুলো নিয়ে স্টাডি করে। তাদের কাজটাই হচ্ছে এরকম, বাংলাদেশকে রক্ষা করা, সেভ করা। তো তারা আসলে আমার থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, তারা অবশ্যই জানেন। তো আমার যেহেতু আমার ক্ষুদ্র মাথায় বা ক্ষুদ্র বুদ্ধিতে বা ক্ষুদ্র জিনিস দিয়ে যদি আমি এই জিনিসগুলো মানে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের গভর্নমেন্ট বলেন, আমাদের যারা সরকারি কর্মরত প্রশাসনিক ব্যক্তি আছেন, তারা অবশ্যই জানবেন। তো যাই হোক, মানে আল্লাহ কিন্তু আমাদেরকে রক্ষা করছে। আরেকটা কথা বলতে চাই, আমরা যে আসলে সভ্য জাতি, এখানে আমলিককে আবার ইনক্লুড করবেন না। আমরা যে আসলে সভ্য জাতি, এটা এতদিন বিশ্বাস না করলেও আমি এখন আসলে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি জানেন? আপনার দেখেন, 5 তারিখ থেকে 10 তারিখ, বা আজকে হচ্ছে 13 তারিখ গেল, রাত 12টার বাদ দিয়ে আসলে 14 তারিখ, এই যে আপনার 8-9 দিন কোনো পুলিশ ছিল না। এলাকা আপনার অস্থিতিশীল করার জন্য ডাকাত বলেন, হিন্দু বলেন, মানে মানে যে যেভাবে পারে একটা অস্থিতিশীল অবস্থা, মেথাকার অবস্থা করার জন্য চেষ্টা করছে। আমি এতটুকু বিলিভ করি যে আপনার পুলিশ বাহিনী আসলে ট্রমাটাইজ। তাদের মানে আপনার পুলিশ ভাই একসাথে কাজ করতে সব সময় সহকর্মী ছিল, তারা মারা গেছে, তারা তো আসলে এরকম আসলে কষ্ট পাবেই।
মানে খুব স্বাভাবিক না ব্যাপারটা, যে একটা ফ্যামিলি, আপনি চিন্তা করে দেন পুলিশরা আসলে কতদিনই আসলে মানে ফ্যামিলির সাথে থাকে। মানে খুব যদি উপরের মহলের না হয় বা উচ্চপদস্থ কর্মকর্তা না হয়, তারা কিন্তু আসলে আপনার এই যে রাজারবাগ পুলিশ লাইনের মতো বা থানায় আশেপাশে এখানেই আসলে মানে সিঙ্গেল থাকে বা মেসে থাকতে পারে। তো তারা একটা পরিবার, মানে আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি বা যারা যাই করি না কেন, তারা কিন্তু আসলে একটা পরিবার। কেউ অসুস্থ হলে কিন্তু পাশের সহকর্মী বা কলিগ তারাই কিন্তু আসলে এগিয়ে আসে। আর যারাই বাসায় থাকে তারাও কিন্তু রাত্রেবেলা যায়, মানে খাওয়া দাওয়া করে গোসল করে ঘুমায়, শেষ, আবার ডিউটিতে চলে আসে। তো এই সহকর্মীগুলো যদি আসলে না থাকে বা ছিল এতদিন, এই মানুষটা না থাকলে আসলে কতটা খারাপ লাগে। তো ঠিক সেম জিনিসটা, সেম ইমোশনটাও আপনারা পুলিশ ভাইয়েরা ফিল করবেন, যে যাদের পরিবার পরিবারের ছেলে সন্তানকে আসলে মেরে ফেলছেন আপনারা, তাদের অবস্থাটাও একটু চিন্তা করে দেখবেন। ফেসবুক খুললেই দেখি যে অনেক ভাই মানে এখনো বেওয়ারিশ হিসেবে আছে, সে কথা বলতে পারছে না। একটু আগে একটা ফেসবুকে দেখলাম যে ঢাকা পঙ্গু হসপিটালে একটা ছেলে আপনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। মানে তার বাবা মা এখনো তাকে আইডেন্টিফাই করতে পারে নাই। ফেসবুকে আমি আসলে কি যে বলে, সে আসলে কোনো কথা বলতে পারে না, আমি এটা শেয়ার করে দিয়ে আসছি। তো এরকম আসলে কত ভাই এখনো তার ফ্যামিলিকে খুঁজে পায় নাই, এটা একমাত্র আল্লাহ জানে। 2-3 হাজারের মতো মানুষ মারা গেছে। তো কতটা আহ, মানে কত মানুষের, সেই 2-3 হাজার পরিবারের মানুষ, 2-3 হাজার মানুষের বাবা মা, তাদের রিলেটিভ, এফএনএফ সার্কেল, তারা কতটা কষ্টে আছে, এটা আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। তো পুলিশ ভাইয়েরা আসলে কাজে যোগদান করতেছে, এটা আলহামদুলিল্লাহ খুশির সংবাদ। যেটা বলতে দিছিলাম যে আমরা আসলে সভ্য জাতি, এই পুলিশ ছিল না, ডাকাতি মানে ইত্যাদি ইত্যাদি অনেক আসলে ইনসিডেন্ট বা অনেক অরাজকতা করার সৃষ্টি করছিল। কিন্তু দেখেন, ছাত্র ভাই, ছাত্ররা বলেন, যুব সমাজ বলেন, আমার মতো আপনার মতো মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল, দেশটাকে অনেক ভালোবাসে বলে সেভ করেছে। তো সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই প্রতিটা মানুষকে, বাংলাদেশের সবাই হাসি খুশি থাকেন, দেশটাকে আসলে এগিয়ে নিয়ে যান। আপনার অধিকার নিয়ে আপনি কথা বলবেন, আমার অধিকার নিয়ে আমি আমি কথা বলবো। আমার অধিকার যদি আপনার কাছে মনে হয় যে না আমার অধিকারটা যৌক্তিক, তাহলে অবশ্যই আপনি ঐক্যবদ্ধ হবেন, একাত্মতা বোধ ঘোষণা করবেন। তারপর আমরা সরকারের কাছে প্লেস করব, কারণ সরকার আমরাই চালাই। পাবলিকের টাকা দিয়ে যেহেতু সরকার চলে, সরকারের কাছে আমরা সুবিধা চাইতেই পারি। তো সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার একটা পার্ট গেল। দ্বিতীয় পার্ট হচ্ছে, আর যে স্বাধীনতাটা, এই স্বাধীনতাটা আসলে আমাদের এমনি এমনি আসে নাই। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই। এটা আপনারা আওয়াজগুলো শুনতেই পারতেছেন যে আসলে বাংলাদেশ মানে আসলে এটা একটা ক্ষেত্র বলা যায়। যুদ্ধ হয়ে গেছে বাংলাদেশে। আমরা কিন্তু আসলে অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আসলে এই স্বাধীনতা পাইছি। তো স্বাধীনতা রক্ষা মানে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, রক্ষা করা ততটাই কঠিন। তো আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে বাংলাদেশে যতই সহিংসতা আসুক, শহর বলেন, গ্রাম বলেন, তথা আমার এলাকা, গ্রামের এলাকা বলেন, সবাই আসলে একসাথে মোকাবেলা করবেন। আর একটা কথা বলতে চাই, মানে কোনো মানুষকে আসলে মারবেন না, ভালোবাসা দিয়ে বুঝিয়ে শুনিয়ে মানুষকে আসলে আপনারা চেষ্টা করবেন যে সে যে আসলে কোনো মানে অন্যায় পথে না যায় বা পথভ্রষ্ট না হয়ে না যায়। আর দালাল থেকে সাবধান। আপনার শত্রু ভালো, কিন্তু আপনার পাশের মানুষ বন্ধু হয়ে শত্রুরূপী, এই জিনিসটা খুব খারাপ। আমি যদি বলি, আমার পরিচিত বা ফেসবুকে অনেক মানুষকে দেখছি আমি যে তারা আসলে আহ, আওয়ামী লীগের খুবই চাটুকার ছিল। তো তারা যখন এমপিদের সাথে ছবি তোলে তখন আসলে মানে তুলতো যখন ক্ষমতায় ছিল, বিভিন্ন ধরনের সুবিধা নিত, এলাকার মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো একটা প্রভাব বিস্তার করতে চাইতো। তো অনেক ছবি ওদের ফেসবুকে আছে, অলরেডি আমি আসলে স্ক্রিনশট নিয়ে রাখছি, সবারই স্ক্রিনশট আমার কাছে আছে। তো তারা কিন্তু আসলে এই জিনিসটা করতো যখনই আসলে আপনার স্বৈরাচার সরকার বা আমলি সরকার শেখ হাসিনা দেশ ত্যাগ করে, তখনই কিন্তু আসলে আমার ওই ফ্রেন্ড সার্কেলরা
আপনার পল্লী মেরে দেয়। মানে তারা আসলে এখন আমাদের মতোই আসলে আওয়ামী লীগ সরকারকে আসলে চায় না, ব্যাপারটা এরকম। তো এইসব মানুষ হতে না সাবধান। তারা আমার থেকে, মানে আমার আর আপনার থেকে খুব গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারবে, কারণ তারা ইনফ্লুয়েন্স করতে পারবে, তারা রাজনীতির সাথে জড়িত, তাদের বক্তব্য অনেক সুন্দর, তাদের বক্তব্য দেখবেন যে অনেক শেয়ারও হয়। তো এটা ছিল আমার আরেকটা পয়েন্ট। তো এইসব মানুষ থেকে সাবধান। আরেকটা জিনিস বলি, আহ, আমি আসলে এই ভিডিওটা আসলে দীর্ঘায়িত করতে চাই না। তো যেটা বলতে চাই যে একটা জিনিস দেখাই। আওয়ামী লীগের একটা রিজার্ভ ফোর্স আছে যারা কোনো পদ পদবিতে নাই, রাজনীতির আশেপাশে নাই। এরা কাজ বাজ করে কিন্তু রাজনৈতিক সচেতন। এরা ভয়াবহ মুজিববাদ। মানে মিউজিকের কারণে আসলে আপনারা বুঝবেন না, মিউজিকটা আসলে অতিরঞ্জিত করে ফেলছে। মানে তারা এখানে বলতে চাইছে যে শেখ হাসিনা সরকারের আপনার এমনই একটা আসলে বাহিনী আছে, যেটা আসলে কোনো প্রশাসন না, ছাত্রলীগ না, যুবলীগ না, কোনো কিছু না, খেটে খাওয়া মানুষ না। তারা সব মানুষের সাথে মিশে থাকে। তারা আসলে এতটাই ভয়ঙ্কর যে আপনার ডানে আছে, বামে আছে, যে কোনো সময় আসলে মানুষকে মেরে ফেলতে পারবে। মানে আসলে ওয়ান কাইন্ড অফ মানুষকে আসলে একটা থ্রেড দিয়ে দিল আর কি। তো এই থ্রেডগুলো আসলে আপনারা সবাই মোকাবেলা করবেন, আমি জানি না থাকতেও পারে, তবে আমি ভয় পাই না। তবে এই ধরনের মানুষ যারা আসলে এরকম থ্রেড দিয়ে কথা বলবে তাদেরকে আসলে গলা চাইপা ধরবেন। এটা হচ্ছে একটা কথা। কারণ অন্যায়কে কখনোই প্রশ্রয় দিবেন না, সে যেই হোক। আমিও যদি হই, আমার সাথেও আপনারা ঠিক সেম কাহিনী করবেন। নট অনলি দ্যাট যে আওয়ামী লীগ, বিএনপি, যেই হোক, যেই দলেরই হোক, অন্যায় যেখানে দেখবেন সেখানেই আপনারা কথা বলবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। আরেকটা দেখলাম ভিডিও, উনি হচ্ছে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা আজম ভাই। উনি একটা মেসেজ দিয়েছে আপনার 15 তারিখের কেন্দ্র করে। তাদের কথাগুলো শুনে দেখেন যে একটা গুন্ডা গুন্ডা ভাব। আপনারা একটা শোক দিবস পালন করবেন, ওকে ফাইন, কিন্তু গুন্ডা গুন্ডা ভাব বা ওইরকম কি বলে ডিকটেটর সরকারের নেতৃত্বে ছিলেন, আপনারা যদি ওইরকমভাবেই কথা বলেন বা শোক দিবস যদি আসলে এইভাবেই পালন করতে চান, তাহলে বাংলাদেশের মানুষ তো আসলে আঙ্গুল চষে না। তো কথা বলার জন্য সাবধান। শেখ হাসিনা কিন্তু আসলে কথা বলার জন্য আসলে ক্ষমতাচ্যুত হয়েছেন, সারা বাংলাদেশের মানুষকে রাজাকার বলছেন। তো যারাই রাজনীতি করেন, যারাই আওয়ামী লীগ করেন বা যারাই অন্য দল করেন, কথা বলার সময় অবশ্যই লাগাম টেনে কথা বলবেন, চিন্তা ভাবনা করে কথা বলবেন। বাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে আগামী 15ই আগস্টকে সামনে রেখে বাংলাদেশের জনগণ যখন তাদের শোককে শক্তিত যাই হোক, মানে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শেখ হাসিনার নামে। তারা আসলে এরকম মিথ্যা কথা বলতে পারবে, এটা তেমন কিছু না। তো যাই হোক, মিথ্যা মামলা বলেন, এটা মানুষ তো জানে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং 15 তারিখের জন্য যেন বাংলাদেশে কোনো মানে অরাজকতা না হয় সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।